আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকে ইংলিশ বেসিক গ্রামার কোর্স 2025-এর দ্বিতীয় দিনে সকলকে স্বাগতম। প্রথম দিনে আমরা পড়েছিলাম যে দে গো টু স্কুল, দে গো টু দ্য প্লেগ্রাউন্ড। এই সেন্টেন্সটা আমরা পড়েছিলাম এবং এই সেন্টেন্সে আমরা দেখেছি যে এখানে দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব এবং টু দ্য প্লেগ্রাউন্ডকে আমি এক্সটেনশন বলেছিলাম, ঠিক আছে। এবং গত ক্লাসেই আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের যদি সাবজেক্টটা পরিবর্তন হয় দুইটা জিনিসের ভিত্তিতে, একটা হচ্ছে পার্সন আর এটা হচ্ছে নাম্বারের ভিত্তিতে নাম্বার। তাহলে আমি গত ক্লাসেই বলেছিলাম যে আমাদের মূল টার্গেট থাকবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ দ্বিতীয় নম্বর দিনে আমাদের পার্সন শেখা এবং নাম্বার শেখা। এখন তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে ভার্ব যে আছে আমাদের পরের যে বিষয়টা, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বটার পরিবর্তন হয় সাবজেক্টের, পার্সন এবং নাম্বারের ভিত্তিতে। কথা বুঝছো? সাবজেক্টের, নাম্বার এবং পার্সনের ভিত্তিতে আমাদের এই ভার্বটার পরিবর্তন হয়। এবং ভার্বের পরিবর্তন দুই কারণে হয়, একটা হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং নাম্বারের ভিত্তিতে, আরেকটা হচ্ছে টেন্সের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? টেন্সের ভিত্তিতে। যেমন আমাদের বর্তমানকালের কথাগুলোর কারণে ভার্বের একটা ফর্ম হয়, ভবিষ্যতের কথাগুলো যখন বলবো যে ভবিষ্যতে আমি এটা করব, একটা স্কুল প্রতিষ্ঠা করব, এটা করব, ওটা করব, এগুলোর জন্য ভার্বের একটা ফর্মটা চেঞ্জ হয়। আবার পাস্টে গেলেও ভার্বের ফর্ম চেঞ্জ হয়। মানে বললাম যে ভার্বের ফর্মটা চেঞ্জ হয় সাবজেক্টের, পার্সন এবং নাম্বারের পরিবর্তনের কারণে, আরেকটা হচ্ছে টেন্সের কারণে। তাহলে আজকে আমরা যে সাবজেক্টের নাম, পার্সন এবং নাম্বারটা কি জিনিস, কিভাবে এটার পরিবর্তন হয়, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে তোমরা একটু মনোযোগ দিলে দেখতে পারবা যে পার্সন, আমরা যখন পার্সন পড়ি, দেখো পার্সন শব্দের অর্থ ব্যক্তি। পার্সন শব্দের অর্থ যেহেতু ব্যক্তি তিন ধরনের হয়। হ্যাঁ, আমি ডিটেলস পড়াচ্ছি না, একদম সিম্পলি দেখো পার্সন তিন প্রকারের হয়। প্রথমটা হচ্ছে ফার্স্ট পার্সন, 1st, ফার্স্ট পার্সন। 2 নম্বরে আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে। এবং 3 নম্বরে যে বিষয়টা থাকতেছে ওইটা হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন দেখবো আমরা ফার্স্ট পার্সন কি জিনিস, সেকেন্ড পার্সন কি জিনিস এবং থার্ড পার্সন কি জিনিস। এদিকে একটু খেয়াল করো। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, অর্থাৎ আমি একজন আছি, তো আমার সাথে যদি আরো অনেকে থাকে তাহলে আমার পক্ষ নিয়ে যেটা থাকবে ওটা হচ্ছে ফার্স্ট পার্সন, যে আমি একাই, উই মানে আমরা সবাই, ঠিক আছে। আই উই ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমি বলবো যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এখন সেকেন্ড পার্সনে ইউ, যেমন আমরা এখানে ফার্স্ট পার্সনে দেখো, এখানে আমি সিঙ্গুলার প্লুরাল একটু বুঝাই দিব। তোমরা সেকেন্ড পার্সনে শুধু ইউ লেখো, এটা সিঙ্গুলারও ইউ, প্লুরালও ইউ, পরবর্তীতে আমি একটু বলতেছি এই ব্যাপারে। এবং থার্ড পার্সনে আমি বলবো উইথাউট আই, উই অ্যান্ড ইউ, অল আর থার্ড পার্সন। কি বুঝলা? বললাম উইদাউট শব্দের অর্থ সারা, তাহলে আই উই অর্থাৎ আমি, আমরা, অ্যান্ড ইউ তোমরা। তাহলে আমি বললাম আমি, আমরা এবং তোমরা, এই তিনটা জিনিস ব্যতীত, যে উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, তিনটা জিনিস ব্যতীত অল আর থার্ড পার্সন, বাকি সব কিছুই, অল আর মানে সব কিছুই থার্ড পার্সন। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো, যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যা কিছু আছে সবই থার্ড পার্সন। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই উই, সেকেন্ড পার্সনের মধ্যে আছে ইউ, আমি লিখছি ইউ। তাহলে আই উই অ্যান্ড ইউ, এই তিনটা ব্যতীত যা কিছু দুনিয়াতে আছে, যা সাবজেক্টের স্থানে বসতে পারে, সবকিছুকে আমরা থার্ড পার্সন বলবো। এখন দেখো থার্ড পার্সন বললাম যে সবকিছু, কিন্তু সবকিছুগুলো কি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কথা বুঝছো? সবকিছুগুলো কি আমি যদি লিখি, দেখো আমি প্রথমে লিখলাম একটা নাম, লিখলাম নেমের যে কোনো কারো নাম হতে পারে, যে কোনো কারো নাম।
যেমন আমার পিছনে আছে ক্যামেরার জায়গায় রেজাউল, রেজাউলের নাম হইতে পারে, সুমন স্যারের নাম হইতে পারে, তোমাদের যে কোনো নাম হইতে পারে, রহিম, করিম, যে কোনো নাম হইতে পারে। কথা বুঝছো? নাম, তার সঙ্গে এইটা হচ্ছে ব্যক্তিবাচক নামের কথা বলতেছি আমি। এটা কোন বাচক নাম? ব্যক্তিবাচক নাম। ব্যক্তি মানে যাদের ব্যক্তি বুঝো তো, হ্যাঁ, ব্যক্তিবাচক নাম। এবং নামের পরিবর্তে আমরা যদি ছেলের নাম হয় তার পরিবর্তে আমরা লিখি হি, হি হতে পারে। তারপরে মেয়ের নামের পরিবর্তে আমরা লিখি সি, এটাও হতে পারে। এই যে বস্তুর যে নাম আছে, বস্তুর নাম দেখো, এই যে মার্কার, কথা বুঝছো? মার্কারের নামের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইট। আমার কাছে কথা বুঝছো? হি, সি, ইট। এবং এই যে নাম, একাধিক নাম, অনেকগুলো নাম আছে। হি, একজন হি, এবং তার সঙ্গে আরো তার ফ্রেন্ডরা আছে, আরো অনেকেই আছে। সি, একজন মেয়ে, অনেকজন মেয়ে হইতে পারে। ইট, একটা কলম, অনেকগুলো কলম হইতে পারে। এদের সবারই যে প্লুরাল আছে, এগুলো হলো, দেখো নামটা তো আমাদের নাউন, হি, সি, ইট, এই তিনটাই হচ্ছে আমাদের প্রোনাউন। কথা বুঝছো? তো এই যে প্লুরাল যে প্রোনাউনটা আছে, এদের পরিবর্তে হয় দে। কি হয়? দে। দেও থার্ড পারসন। এবং আমি বললাম যে এটা ব্যক্তিবাচক নাম বলছিলাম আমি, এবার আমি বলবো বস্তুবাচক নাম। মানে এটা লিখলাম আমি পেন, পেন, পেন কি বস্তুবাচক নাম না? পেন হচ্ছে বস্তুবাচক নাম। তেমনি পেন একটা কলম হইতে পারে, অনেকগুলো কলমও হইতে পারে। পেন্স, পেন্স। এখন চলে আসো, তাহলে আমরা মোটামুটি টোটালি একটা পার্সনের একটা ধারণা পাইলাম যে ফার্স্ট পার্সনে আমাদের থাকতেছে আই উই, সেকেন্ড পার্সনে থাকতেছে ইউ, এবং থার্ড পার্সনে থাকতেছে কি উইদাউট আই উই অ্যান্ড ইউ, অল আর থার্ড পার্সন। তার মানে কি আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত যা আছে দুনিয়ায় সব থার্ড পার্সন, যারা সাবজেক্ট স্থানে বসতে পারে। তাহলে দেখলাম তাদের মধ্যে আমরা কয়েকটাকে আইডেন্টিফাই করলাম, যেমন যে কোনো নাম বসতে পারে, হি বসতে পারে, সি বসতে পারে, ইট বসতে পারে, দে বসতে পারে, পেন বসতে পারে, পেন্স বসতে পারে। এই পেন মানে শুধুমাত্র পেন না, যে কোনো কিছু, বুক, টেবিল, চেয়ার, যে কোনো কিছু হতে পারে বস্তুবাচক নাম। ঠিক আছে? আর বস্তুবাচক নামের সাথে যে এর যুক্ত করলে এটা হয় প্লুরাল, প্লুরাল বস্তুবাচক নাম। ঠিক আছে? বস্তুবাচক নাম। তাহলে একটু দেখো, এখন আমি যেটা করব, এই যে নাম্বারটা আইডেন্টিফাই করব। দেখো আমরা পার্সন বুঝলাম, 3 প্রকারের পার্সন, তাদের উদাহরণ সহ আমরা একটু বুঝলাম। পার্সন আমাদের শেষ। এরপরে আমি আসবো নাম্বারে। নাম্বার শব্দের অর্থ কি? সংখ্যা। নাম্বার শব্দের অর্থ বসন বা সংখ্যা। বসন, বসন বা সংখ্যা, সংখ্যা। তো নাম্বার কত প্রকার? নাম্বার হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এক বসন, অর্থাৎ কি নাম্বার 2 প্রকার। একটা হতে পারে এক বসন, একটা হতে পারে এক বসন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। আরেকটা হতে পারে কি? প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, প্লুরাল, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তার মানে কি সিঙ্গুলার শব্দের অর্থ এক, একটা কলম আমার হাতে আছে সিঙ্গুলার, একের অধিক 2টা আছে প্লুরাল, একের অধিক 3টা আছে প্লুরাল, একের অধিক 100টা আছে প্লুরাল, একের অধিক লক্ষাধিক আছে প্লুরাল। কথা বুঝছো? একটা থাকলে সিঙ্গুলার, এবং তার চেয়ে বেশি যদি একটাও থাকে, 2টা থাকলে প্লুরাল, এবং একাধিক থাকলেও প্লুরাল। তাহলে আমরা বলবো সিঙ্গুলার হচ্ছে একটা থাকলে সিঙ্গুলার, একের অধিক থাকলে প্লুরাল। তাহলে আমরা একটু দেখি এখানে আইডেন্টিফাই করি। আই মানে কি? আমি। আই মানে আমি। আমি কয়জন? একজন, তাই না? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারকে আমি এস দিয়ে প্রকাশ করলাম। এবং উই মানে কি? আমরা। আমরা কি একজন? কখনোই না, আমরা অনেকজন। তাহলে এটাকে আমি পি দিয়ে প্লুরাল লিখলাম। ঠিক আছে? সিঙ্গুলারে এস ব্যবহার করলাম, প্লুরালে পি ব্যবহার করলাম। সেকেন্ড পার্সনে যে ইউ আছে, সেকেন্ড পার্সনে যে ইউ আছে, এটা সব সময় প্লুরাল হয়। এটা সব সময় প্লুরাল হয়, এটা মাথায় রাখবো আমরা, সব সময় প্লুরাল হয়। তারপরে দেখো থার্ড পার্সনে আমি যেগুলো লিখেছিলাম, যে নেম, যদি একটা নাম থাকে, নেম যদি একটা নাম থাকে, দেখো নামের জায়গায় যদি একটা নাম থাকে তাহলে কি হবে? সিঙ্গুলার। যদি একাধিক নাম থাকে, যেমন বলতে পারে সুমন, রেজাউল, তারপরে হচ্ছে ফাতেমা, আর গোয়িং টু দ্য স্কুল। তার মানে এখানে দেখো 3 জনের নাম বলছি, 3 জনের নাম যদি একাধিকভাবে লেখা থাকে, 3 জনের নাম যদি লেখা থাকে তাহলে এটা প্লুরাল। একটা নাম থাকলে সিঙ্গুলার। আমি ভাবলাম যে নাম আছে, একটা নাম আছে, ওটা সিঙ্গুলার। হি একটা ছেলের মানুষের নামের পরিবর্তে বসে, এটাও সিঙ্গুলার। সি একটা মেয়ে মানুষের নাম পরিবর্তে বসে, এটাও সিঙ্গুলার। ইট কি? একটা বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে, এটাও সিঙ্গুলার। এই যে দে, এই দে হচ্ছে প্লুরাল। অর্থাৎ বললাম যে হি, সি অ্যান্ড মি, ওকে, হি, সি অ্যান্ড মি
আর গোয়িং টু স্কুল, তার মানে কি এই যে হি সি অ্যান্ড মি একত্রে, এই তিনটের পরিবর্তে একত্রে লেখা যায় দে। কথা বুঝছো? দে প্লুরাল, তারপরে তাহলে আমরা একত্রে কি লিখতে পারি না এগুলো? নেম, হি সি, আচ্ছা হোক লিখেছি, সমস্যা নাই। বস্তুবাচক নাউন পেন আছে বাবু, বস্তুবাচক নাউন পেন আছে, একটা কলম আছে সিঙ্গুলার, সিঙ্গুলার, একাধিক পেন আছে প্লুরাল। তাহলে আমাদের এই যে পার্সন আমাদের কোথায় বসে? পার্সন আমাদের সাবজেক্টের স্থানে বসে, এবং সাবজেক্টের স্থানে বসার কারণে সাবজেক্টের স্থানে বসে, এবং সাবজেক্টের স্থানে সে পার্সন কোন পার্সন এটা একটা ভিত্তি হয়, এবং ওটা কোন নাম্বার এটা একটা ভিত্তি হয়। ঠিক আছে? তাহলে তোমরা সবাই আমার সাথে একটা কথা লিখে ফেলো তো, যে যেহেতু আমরা পার্সন এবং নাম্বার পড়লাম, এখান থেকে আমরা পড়বো একটা আমরা রুল পড়বো। ঠিক আছে? হ্যাঁ রুল পড়বো, রুলটা তোমরা লিখে নাও। যাই হোক এগুলো আমি মিশাই দিলাম, আমি এগুলো 4 আকারে লিখে দেবো, আপাতত মিশাই দিলাম। তোমরা একটা রুল লিখে নাও আমার সঙ্গে। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, দেখো সাবজেক্ট লিখে নাও আগে, একদম শুরু থেকে লিখে নাও। আচ্ছা, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, নাম্বার, গুড, নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। লাইনটা তুলে নাও, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন, পার্সন কয় প্রকার বুঝলাম আমরা? 3 প্রকার। পার্সন 3 প্রকার, এটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। ঠিক আছে? ফার্স্ট পার্সন হলেও হবে না, সেকেন্ড পার্সন হলেও হবে না। ফার্স্ট পার্সনগুলো কি কি? আই, উই। ঠিক আছে? একটু আগে বললাম। সেকেন্ড পার্সন কি? ইউ। এই 3টা জিনিস কিন্তু হলে হবে না। এখন প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, ওই 3টা জিনিসের মধ্যে যাই হয়ে হোক, এখানে এস বাই এস ভার্বের সাথে যুক্ত হবে না। কিন্তু থার্ড পার্সনে এসে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে কখন? যখন থার্ড পার্সনটা আবার সিঙ্গুলার নাম্বার হবে। ঠিক আছে? থার্ড পার্সনটা সিঙ্গুলার নাম্বার হবে। আমি বললাম ফার্স্ট পার্সন হবে না, সেকেন্ড পার্সন হবে না, থার্ড পার্সন হবে। কোনটা হবে? সিঙ্গুলার হবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে না। তাহলে চলে আসো, আমি যদি তোমাদেরকে একটা ছক আকারে দেখাই, দেখো আমি যদি তোমাদেরকে একটা ছক আকারে দেখাই, একটু খেয়াল করো। আমি লিখলাম, আচ্ছা দেখো, তাহলে এইদিকে দেখো, তাহলে আমি লিখলাম নিচের এদিকে এগুলো কি? পার্সন। উপরের এই দিকগুলো কি? এগুলো হচ্ছে নাম্বার। তাহলে একটু খেয়াল করো তো, পার্সন আমি বললাম এদিক দিয়ে যেগুলো আসতেছে এগুলো নিচের গুলো পার্সন ইঙ্গিত করতেছে, এদিক দিয়ে যেগুলো যাচ্ছে এগুলো হলো নাম্বার নির্দেশ করতেছে। তাহলে একটু খেয়াল করো তো, নাম্বার কত প্রকার হয়? এই দেখো সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার নাম্বার লিখলাম। তারপর কি লিখবো? প্লুরাল নাম্বার লিখবো, তাই না? PLURAL, প্লুরাল নাম্বার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমি লিখলাম এখানে ফার্স্ট পার্সন কি হতে পারে আমরা লিখবো? সেকেন্ড পার্সন কি হতে পারে আমরা লিখবো, এবং নিচে লিখবো থার্ড পার্সন। আচ্ছা, দেখি একটু আমরা ছকের মধ্যে আলাদা করার চেষ্টা করব। দেখো, তাহলে দেখো পার্সন আমি বললাম 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি বলছিলাম? সিঙ্গুলারের ক্ষেত্রে আই বলছিলাম, প্লুরালের ক্ষেত্রে উই বলছিলাম। কথা বুঝছো? দেখো একদম ক্লিয়ার করে নাও। তারপর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি বলছিলাম? ইউ, শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে বলছিলাম, মনে আছে? তাহলে এখানে আমরা ইউ দেবো শুধু। সিঙ্গুলারের ক্ষেত্রে ইউ, মানে বলতেছিলাম দেখো প্লুরালের ক্ষেত্রে ইউ শুধুমাত্র প্লুরাল কেন? মনে করো আমার পিছনে রেজাল্ট বসে আছে, রেজাল্টকে বললাম ইউ গো আউট, ওকে, যেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে থাকি। হ্যাঁ, গো আউট, ইউটা উজ্জ্ব থাকে। এখানে একজনকে বললেও আমি কি বলবো? ইউ গো আউট। আবার আমার পিছনে যে ক্লাসরুমটা আছে, এই ক্লাসরুমের মধ্যে একাধিক স্টুডেন্ট যদি বসে থাকে, তাদেরকেও যদি আমি বলি যে তোমরা বের হয়ে যাও, তাহলে তোমরা বের হয়ে যাও, এটার পরিবর্তে কি আমার ইউ ছাড়া অন্য কোনো ওয়ার্ড আছে?
ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাই। তাহলে আমি বলবো যে ইউ অল ইউ, অথবা বলবো যে ইউ গো আউট। ওকে, এইভাবে বলতে পারবো আমি। ওকে, আচ্ছা, তাহলে ওই জন্য এই কারণে ইউটা হচ্ছে সবসময় প্লুরালের ক্ষেত্রে আমরা ধরি, কারণ ইউ দ্বারা সিঙ্গুলার বোঝায় আবার প্লুরাল বোঝায়, তার মানে আমাদের প্লুরালটা ধরতে হবে, বেশিটা ধরতে হবে। দেখো তারপরে আসো থার্ড পার্সনে। থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমি কি লিখছিলাম মনে আছে? প্রথমে নেম লিখছিলাম, দেখো নেম, তারপরে লিখছিলাম নেমের পরে লিখছিলাম হি, তারপরে শি, তারপরে ইট, হি শি ইট। তারপরে কি লিখছিলাম? দে লিখছিলাম। দে কি সিঙ্গুলার না প্লুরাল? বড় তো দেখি, দে কি সিঙ্গুলার? এটা কিন্তু সিঙ্গুলারের ঘর, থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলারের ঘর, তাহলে দে কিন্তু সিঙ্গুলার না, দে হচ্ছে প্লুরাল। তাহলে দেটাকে আমি এদিকে লিখবো, দেটাকে আমি এদিকে লিখলাম। তারপরে দের পরবর্তীতে কি লিখছিলাম আমি মনে আছে? দের পরবর্তীতে লিখছিলাম পেন, অর্থাৎ বস্তুবাচক নাউন পেন। কিন্তু তারপরে কিন্তু লিখছিলাম পেন্স। পেন্স কিন্তু একাধিক কলম, সিঙ্গুলার ক্ষেত্রে পড়ে না, তাহলে পেন্স এদিকে আসবে, পেন্স এদিকে আসবে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি। এই দুইটাকে যদি আমি ওই নীলকালি দিয়ে লিখি তাহলে দেখো, একটা হচ্ছে দে, আরেকটা হচ্ছে পেন্স। দেখো তাহলে নাম হি শি ইট পেন্স, এই নামটা হচ্ছে ব্যক্তিবাচক নাম, এই নামটা হচ্ছে বস্তুবাচক নাম। ঠিক আছে, একজন একজন করে থাকলে সিঙ্গুলার ঘরে থাকবে, কিন্তু থার্ড পার্সন। দে সবগুলোর প্লুরালের ক্ষেত্রে দে বসে প্রোনাউনে। আর পেন্স অর্থাৎ কি বস্তুবাচক নাম একটা আছে, একাধিক আছে, একাধিক হলে পেন্স, এটা আমাদের প্লুরালের ঘরে বসে। তাহলে তোমরা একটু খেয়াল করো তো, এই যে আমি কালো কালি দিয়ে যে লিখলাম এইটা কোনটা ঘর? দেখো তো আমি লিখছিলাম সাবজেক্ট থার্ড পার্সন, এই যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই দিক থেকে আসলে এই ঘরটা বোঝায় না? দেখো তো এই ঘরটা বোঝায় না? তার মানে এই ঘরের মধ্যে যে ইয়াগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, এই ঘরের মধ্যে যে পার্সন এবং নাম্বারের যে সাবজেক্টগুলো আছে, এগুলান শুধুমাত্র এগুলোন যদি থাকে আমাদের সাবজেক্টের ঘরে, তাহলে অবশ্যই আমাদের কি হবে বলো দেখি? ভার্বের সাথে, যে সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে আমি মনে করি যে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিসের মধ্যে দেখবো। দেখো তাহলে আমি এখানে বললাম যে দে, তাহলে দেখো তো যদি না থাকে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, দেখো আমাদের আরেকবার পড়ি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না। দেখো দে, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। এই যে দেখো দে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, তাই ভার্ব গো আছে, গোয়েই আছে, গোয়ের সাথে এস বা ইয়ে যুক্ত হয় নাই, বইয়ের সাথে এস বা ইয়ে যুক্ত হয় নাই। কিন্তু আমি এখানে যদি খালি শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের, দেখো শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের লিখলাম হি লিখে দিলাম এখানে, তাহলে কিন্তু এখানে আমি গোজ দিতে বাধ্য। কথা বুঝছো? এখানে যদি আমি হি দেই, এখানে যদি আমি হি দেই, তাহলে এখানে গোজ দিতে বাধ্য, ইএস যুক্ত করতে আমি বাধ্য। অনুরূপভাবে সি দিলেও এখানে গোজ দিতে হবে, ইট দিলেও গোজ দিতে হবে, একটা পেন দিলেও এই গোজ দিতে হবে, যদি বা পেনটা বস্তুবাচক নাও, এখানে ব্যক্তির জায়গায় বসবে না। কথা বুঝছো? তাহলে তোমরা কি বুঝতে পারলা যে এই যে আমার কথাটা বুঝতে পারছো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে সাবজেক্টের যে থার্ড পার্সন কি জিনিস, সিঙ্গুলার নাম্বার কি জিনিস, আমরা একদমই পার্সনের 3টা পার্সন এবং নাম্বারের 2টা নাম্বার আলাদা আলাদাভাবে পড়লাম। তোমরা সবাই নোট ডাউন করবা, কথাগুলো সবাই নোট ডাউন করবা। ঠিক আছে, আর প্রথমে তোমাদেরকে একটা কথা বলছিলাম, এটা নোট ডাউন করে সবটা এইভাবে রাখবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে কালো কালি দিয়ে যেগুলো লিখছি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নীল কালি দিয়ে যা লিখছি সব হয় ফার্স্ট পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল, হয় সেকেন্ড পার্সন প্লুরাল, নয়তো থার্ড পার্সন প্লুরাল। সুতরাং শুধুমাত্র কালো কালিগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে এগুলো যদি সাবজেক্টের স্থানে বসে তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। তোমাদেরকে আমি বলছিলাম যে ভার্ব দুইভাবে পরিবর্তিত হয়, একটা সাবজেক্টের কারণে, দেখছো পরিবর্তন হলো না, গো থেকে গোজ হয়ে গেল, একটা হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের কারণে, আর এটা কি টেন্সের কারণে। তাহলে এই কথাটাও লিখে নাও, আমি মুছাই দিলাম, এগুলো ভিডিও আটকায়া স্ক্রিনশট তুলে লিখে নিবা। ঠিক আছে, স্ক্রিনশট তুলে লিখে নিবা। তাহলে আমি এখন আমাদের পরবর্তী ধাপ কি? ভার্বকে বের করা, তাই না? পরবর্তী ধাপ ভার্ব। দেখো ভার্ব কি? ভার্ব তো ক্রিয়া, এটা আমরা জানি, তাই না? ভার্ব ক্রিয়া, এটা আমরা জানি। তাহলে ভার্বের পরিবর্তনটা কিভাবে হয় আমি একবার বলে দেই। তাহলে ভার্বের পরিবর্তন হচ্ছে সাবজেক্টের কারণে, সাবজেক্ট এর পার্সন
পার্সন এবং নাম্বার এর কারণে কথা বুঝছো? সাবজেক্ট এর পার্সন এবং নাম্বারের কারণে এটা পরিবর্তন হতে পারে। এই যে উপরে লিখলাম আমি পরিবর্তন, ভার্বের যে পরিবর্তনটা হয়, ভার্বের পরিবর্তন হয় সাবজেক্টের পার্সন এবং নাম্বারের কারণে একটা, আরেকটা পরিবর্তন হয় এটা হলো টেন্সের কারণে। টেন্স বা কাল বা সময়ের কারণে, সেন্টেন্সে উল্লেখিত সময়ের কারণে। তাহলে আমরা যখন টেন্স পড়বো তখন তো আমরা এই জিনিসটা জানবো, আর এই জিনিসটা কিন্তু আজকে আমরা জানলাম। কথা বুঝছো? ভার্বের যে পরিবর্তন দুইটা কারণে হয়, তার মধ্যে একটা কারণ আমরা আজকে জানলাম, আর একটা কারণ থাকতেছে এটা আমরা টেন্স যখন পড়বো তখন আমরা জানবো। ঠিক আছে, আমাদের নেক্সট পড়া হবে এই যে এক্সটেনশন নিয়ে, পরবর্তী ক্লাসের আমাদের পড়া। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমাদের পড়া কি হবে? পরবর্তী ডে 3-তে আমরা আলোচনা করব এক্সটেনশনের প্রকারভেদ নিয়ে। ডে 3 নেক্সট লিসেন নেক্সটে ডে 3-তে কি কোনটা আলোচনা করব আমরা? এক্সটেনশনের প্রকারভেদ। এক্সটেনশন এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো ইউটিউব এবং আমাদের সুমনস এডুকেশনাল ফ্যামিলি। দেখো সুমনস এডুকেশনাল ফ্যামিলির আমাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক এই নামটা লিখেই সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। সাবস্ক্রাইব করবা, ক্লাসগুলো রেগুলার করতে থাকো। ঠিক আছে, আর হচ্ছে সুমনস এডুকেশনাল ফ্যামিলি লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ আসবে, পেজেও রেগুলার ভিডিওগুলো আমরা ছাড়তেছি, পেজে তোমরা ইচ্ছা করলে দেখতে পারবে। যদি আমাদের ইউটিউবে সাজানো গোছানোভাবে থাকে, পেজেও সাজানো গোছানোভাবে থাকে, তাহলে তোমরা তোমাদের যেখানে খুশি সেখানেই সাবস্ক্রাইব করো, ফলো দাও, দিয়ে তোমরা ক্লাসগুলো করতে থাকো। এবং আমরা ধারাবাহিকভাবে তোমাদের লাস্টে আমি একটা রিভাইজ দিয়ে শেষ করতে যাচ্ছি। ডে 1-এ আমরা পড়েছিলাম যে হি গোজ টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে এই যে সাবজেক্ট বা হার্ব এবং এক্সটেনশন চিহ্নিত করা শিখছিলাম শুধুমাত্র। কথা বুঝছো? তারপরে বলছিলাম যে এখানে যে সাবজেক্টের পরিবর্তন হয় পার্সন এবং নাম্বারের কারণে। ডে 2-তে আমরা আজকে আলোচনা করলাম সাবজেক্টের পরিবর্তন হয়, হ্যাঁ ঠিক আছে, পার্সন এবং নাম্বারের ভিত্তিতে। এই পার্সন এবং নাম্বারটা আমরা আজকে অধ্যয়ন করলাম ডে 2-তে, এবং বললাম ভার্বের পরিবর্তন দুই কারণে হয়, সাবজেক্টের নাম্বার এবং পার্সনের পরিবর্তনের কারণে, আর এটা হচ্ছে টেন্সের কারণে। আর নেক্সট ডেতে আমরা শিখবো, তাহলে ভার্বের পরিবর্তন দুইটা আমরা বুঝলাম, সাবজেক্টের পরিবর্তন পড়ে ফেললাম, আর এখান থেকে বাকি থাকতেছে আমাদের টেন্সের গঠনটা। জানো টেন্স একটা বড় অধ্যায়, এটা আমরা পড়বো তখন আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে জানবো। আর বাকি থাকতেছে এক্সটেনশন। আমাদের পরবর্তী ডে 3-তে আমরা এক্সটেনশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এক্সটেনশনের প্রকারভেদ সাধারণত 3 ধরনের হয়। আমরা সাধারণত বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই কথাটা ভুল, বলতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, কারণ এক্সটেনশনের একটা প্রকারভেদের মধ্যে অবজেক্ট পড়ে। রেগুলারভাবে আমাদের সাথে লেগে থাকো, আমাদের সঙ্গেই থাকো, সুমন শিক্ষা পরিবারের সঙ্গেই থাকো, আমাদের জন্য দোয়া করো, সুস্থ সবলভাবে আমাদের এই ক্লাসগুলো সবাই শেষ করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ডে 2 এর ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।